বিসিবি আন্তর্জাতিক সংবাদ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপরে বিস্তারিত। ইরানে হামলা না চালাতে কেন যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছিল ইসরায়েল? ইরানের ভবিষ্যৎ কোন দিকে? গণতান্ত্রিক উত্তরণ নাকি জাতিগত বিভাজনের ঝুঁকি? গাজায় শান্তি পর্ষদে যোগ দিতে এরদোগান ও সিসিকে আহ্বান ট্রাম্পের। জেন জি প্রজন্ম বিজেপিতে বিশ্বাসী, মোদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। গাজার অন্তর্বর্তী প্রশাসনের কার্যক্রম তদারক করতে ঘোষণা করা বোর্ড অফ পিস বা শান্তি পর্ষদে যুক্ত হতে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগান ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসিকে আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার। আঙ্কারা ও কায়রোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শান্তি পর্ষদে এ দুই নেতাকে যুক্ত হতে ট্রাম্পের আমন্ত্রণ জানানোর বিষয়টি নিশ্চিত করেছে। গত বছরের সেপ্টেম্বরে গাজা ইস্যুতে নিজের শান্তি পরিকল্পনার কথা জানান ট্রাম্প। পরে অক্টোবরে ইসরায়েল ও ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস এ পরিকল্পনায় সম্মতি জানায়। পরিকল্পনায় বলা হয়, একটি ফিলিস্তিনি টেকনোক্র্যাট বডি বা গাজার অন্তর্বর্তী প্রশাসনের ওপর তদারকির দায়িত্ব পালন করবে বোর্ড অফ পিস। গত শুক্রবার শান্তি পর্ষদের প্রতিষ্ঠাকালীন সদস্যদের নাম ঘোষণা করেছে হোয়াইট হাউস। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার পর্ষদের সদস্য হিসেবে থাকছেন। আরও থাকছেন মার্কিন ধনকুরে মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা, ট্রাম্পের উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল ও জাতিসংঘের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক দূত নিকোলাই ম্লাদেনভ। হোয়াইট হাউস বলেছে, শান্তি পর্ষদের চেয়ারম্যান হিসেবে ট্রাম্প নিজেই থাকবেন। এর মাঝেই এরদোগান ও সিসিকে এ পর্ষদে যুক্ত হতে ট্রাম্পের আমন্ত্রণ জানানোর কথা জানা গেল। তুরস্কের প্রেসিডেন্টের একজন মুখপাত্র গতকাল শনিবার সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জানান, এরদোগান একদিন আগে ট্রাম্পের কাছ থেকে পর্ষদের প্রতিষ্ঠাকালীন সদস্য হওয়ার আমন্ত্রণ পেয়েছেন। একই দিন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি এক সংবাদ সম্মেলনে বলেন, পর্ষদে যোগ দিতে ট্রাম্পের পক্ষ থেকে আল সিসি যে আমন্ত্রণ পেয়েছেন সেটি পর্যালোচনা করছে তার দেশের সরকার। ইরানে বছরের পর বছর ধরে চলা অসন্তোষের মাঝে সম্প্রতি ইতিহাসের বৃহত্তম দেশব্যাপী বিক্ষোভের পর এখন এক থমথমে নীরবতা বিরাজ করছে। তেহরানের রাজপথগুলোতে এখন আর স্লোগান নেই, বরং সেখানে জেঁকে বসেছে এক অদ্ভুত শূন্যতা। দেশটির সরকার আগামী মাসে ইসলামী বিপ্লবের ৪০তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিলেও ক্ষমতার অলিন্দে এখন উৎসবের বদলে টিকে থাকার লড়াইয়ের উদ্বেগই বেশি স্পষ্ট। যদিও দমনপীড়নের চিরাচরিত কৌশল ব্যবহার করে বিক্ষোভ সাময়িকভাবে স্থিমিত করা হয়েছে, কিন্তু জনগণের ক্ষোভ এখনও প্রশমিত হয়নি। ২০২৫ সালের ২৮ ডিসেম্বর থেকে গভীরতর অর্থনৈতিক সংকট এবং সরকারের প্রতি ব্যাপক অসন্তোষের প্রেক্ষাপটে ইরানের একাধিক শহরে গণবিক্ষোভ শুরু হয়। শুরুতে এই বিক্ষোভের কারণ ছিল লাগাম ছাড়া মূল্যস্ফীতি, খাদ্যপণ্যের ঊর্ধ্বগতি এবং ইরানি রিয়ালের তীব্র অবমূল্যায়ন। পরে দ্রুতই এটি সরকারবিরোধী আন্দোলনের রূপ নেয়, যা ১৯৭৯ সালের পর বর্তমান শাসন ব্যবস্থার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবারের বিক্ষোভে আন্দোলনকারীরা কেবল বর্তমান ব্যবস্থার পতনই চায়নি, বরং নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির প্রত্যাবর্তনের পক্ষেও স্লোগান দিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে গত বছরের সামরিক সংঘাত এবং আঞ্চলিক প্রক্সি নেটওয়ার্ক দুর্বল হয়ে পড়ার কারণে ইরান সরকার এবার কোনো ধরনের আপোষ করার মানসিকতায় ছিল না। ফলে নেমে আসে নজিরবিহীন দমনপীড়ন। হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সির তথ্যমতে এই বিক্ষোভে নিহতের সংখ্যা প্রায় ৩,০০০-এ পৌঁছেছে, যা আধুনিক ইরানের ইতিহাসে এক বিভৎস অধ্যায় হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। আন্তর্জাতিক অঙ্গনেও উত্তেজনা চরমে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরুতে সামরিক হামলার হুমকি দিলেও মধ্যপ্রাচ্যের দেশগুলোর কূটনৈতিক তৎপরতায় আপাতত যুদ্ধের দামামা কিছুটা কমেছে। তবে বিশ্লেষকরা মনে করছেন এটি কেবল সাময়িক বিরতি। পারস্য উপসাগরে মার্কিন রণতরী মোতায়েন এবং পরমাণু কেন্দ্রগুলোর ক্ষয়ক্ষতি ইরানকে আলোচনার টেবিলে অনেকটা দুর্বল অবস্থানে ঠেলে দিয়েছে।
ওয়াশিংটন এখন কেবল পরমাণু ইস্যু নয়, বরং ইরানের মিসাইল প্রোগ্রাম এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর ওপর নিয়ন্ত্রণ আরোপের জন্য সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করতে পারে। ১৯৮৮ সালে ইরাক-ইরান যুদ্ধের শেষে আয়াতুল্লাহ খোমেনি যুদ্ধবিরতিকে বিষ পান করার সঙ্গে তুলনা করেছিলেন। অস্তিত্ব রক্ষায় বর্তমান নেতৃত্বকেও হয়তো আবারও তেমনই কোনো কঠিন ও তিক্ত সিদ্ধান্তের পথে হাঁটতে হতে পারে। কিন্তু রাজনৈতিক সমঝোতা হলেও জনগণের সঙ্গে রাষ্ট্রের সামাজিক চুক্তিটি চিরতরে ভেঙে গেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সাধারণ মানুষ এখন মনে করে রাষ্ট্র তাদের নিরাপত্তা দিতে বা অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করতে ব্যর্থ। সংস্কারপন্থী ধারাটির রাজনৈতিকভাবে কোণঠাসা হয়ে পড়ায় পরিবর্তনের আশা এখন অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামোর ভেতরেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। অন্যদিকে বিদেশে অবস্থানরত বিরোধী দলগুলোর মধ্যেও ইরানে হামলা না চালাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ইরানের পাল্টা হামলা ঠেকানোর জন্য পর্যাপ্ত শক্তি ও প্রস্তুতি না থাকায় নেতানিয়াহু এমন অনুরোধ করেছিলেন। ইরান হুমকি দিয়েছিল, যদি তাদের ওপর কোনো হামলা হয় তাহলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিতেগুলোতে পাল্টা হামলা চালানো হবে। মার্কিন এক কর্মকর্তা ওয়াশিংটন পোস্টকে বলেছেন, গত সপ্তাহে ইরানে হামলা না চালানোর বড় কারণ ছিল মধ্যপ্রাচ্যে তাদের পর্যাপ্ত সামরিক সরঞ্জামের উপস্থিতি না থাকা। বিশেষ করে ইরানের পাল্টা হামলা ঠেকানোর মতো সক্ষমতা তখন ছিল না। দখলদার ইসরায়েল মূলত ইরানের হামলা ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। গত বছরের জুনে ১২ দিনের যুদ্ধে ইসরায়েলকে লক্ষ্য করে ইরান যেসব ব্যালিস্টিক মিসাইল ছুড়েছিল সেগুলো ঠেকাতে কাজ করেছিল যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থা। সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, গত বুধবার ট্রাম্পের উপদেষ্টারা ধরেই নিয়েছিলেন যে কোনো সময় হামলা শুরু হবে, কিন্তু সেটি আর হয়নি। এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোফের কাছে একটি খুদে বার্তা পাঠান। তার ওই বার্তার মাধ্যমেও পরিস্থিতি কিছুটা ঠান্ডা হয় বলে দাবি করেছে ওয়াশিংটন পোস্ট। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন যে দেশটির বর্তমান তরুণ প্রজন্ম বা জেন জি বিজেপির উন্নয়নমুখী রাজনীতিতে গভীরভাবে বিশ্বাসী। শনিবার ১৭ জানুয়ারি পশ্চিমবঙ্গের মালদায় এক নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। মুম্বাইয়ের স্থানীয় সরকার নির্বাচনে বিএমসি-তে বিজেপির সাম্প্রতিক রেকর্ড জয়ের উদাহরণ টেনে তিনি বলেন, তরুণদের এই সমর্থন দেশ জুড়ে প্রতিফলিত হচ্ছে এবং আসন্ন পশ্চিমবঙ্গ নির্বাচনেও ভোটাররা বিজেপিকেই বেছে নেবেন। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে যে উত্তাপ ছড়িয়েছে তার মধ্যেই মালদার এই সমাবেশ থেকে তৃণমূল সরকারের কঠোর সমালোচনা করেন মোদি। তিনি অভিযোগ করেন, বর্তমান রাজ্য সরকার কেন্দ্রীয় সহায়তা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে বাধা দিচ্ছে এবং জনসাধারণের অর্থ লুট করছে। বাংলায় উন্নয়ন নিশ্চিত করতে তিনি এই সরকারের পরিবর্তন জরুরি বলে উল্লেখ করেন। এছাড়া অনুপ্রবেশ ইস্যুতে কড়া হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রসঙ্গ টেনে তিনি মতুয়া ও অন্যান্য শরণার্থী সম্প্রদায়ের মানুষদের আশ্বস্ত করেন যে এই আইন তাদের সুরক্ষা প্রদান করবে এবং তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।